আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন। এই লেনদেনের আমরা আজকে টাইপ 3 নিয়ে আলোচনা করব। টাইপ 3 নাম হচ্ছে হিসাব সমীকরণ এবং আমরা এই টাইপ 3-তে 35 থেকে 70 পর্যন্ত অলমোস্ট 36টা বহু নির্বাচনী প্রশ্ন রেখেছি এবং এই প্রশ্নগুলো তোমার এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আমাদের 35 নম্বর প্রশ্নে কি বলেছে? এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি সমীকরণটির আর উপাদানটি কি নির্দেশ করে? খেয়াল করে দেখো, আমাদের সামনে যে সমীকরণটি রয়েছে সেটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। এই বর্ধিত রূপের এ মানে হচ্ছে আমাদের জন্য সম্পদ, এল মানে হচ্ছে আমাদের জন্য দায়, সি মানে হচ্ছে আমাদের জন্য মূলধন, আর মানে হচ্ছে আমাদের জন্য আয়, ই এক্স মানে হচ্ছে ব্যয়, ডি মানে হচ্ছে উত্তোলন। আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছিল আর উপাদানটি কি নির্দেশ করে? আর মানে হচ্ছে রেভিনিউ এবং এটা ইন্ডিকেট করে আমার আয়বাচক উপাদানকে। তাহলে আমরা এটাকে কি লিখব? এটাকে আমরা লিখব আয়বাচক উপাদান। আচ্ছা, এরপর আমরা খেয়াল করে দেখি 36 নম্বর প্রশ্নে নিচে বলা আছে হিসাব সমীকরণ হচ্ছে। একটু খেয়াল করে দেখো, হিসাব সমীকরণ হচ্ছে, আমরা তো এখানে একটা সঠিক দেখতে পাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ই। আমরা এতটুকু জানি যে এটা আমাদের একটা হিসাব সমীকরণ। এইটা ছাড়াও আমাদের হিসাব সমীকরণ হইতে পারে। কিভাবে দেখো, আমরা যদি এই জায়গায় কিছু অ্যালজেব্রার রুলস অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমাদের এই যে সমীকরণটা এ সমান সমান এল প্লাস ও ই, আমি চাইলে কি এটাকে এইভাবে লিখতে পারি না? এ মাইনাস এল সমান সমান ও ই। যদি আমি এটা লিখি গাণিতিকভাবে কি কোনো ভুল আছে? কোনো ভুল নাই। অথবা আমি যদি এটাকে এইভাবে লিখতে চাই এ মাইনাস ও ই সমান সমান এল, আমি চাইলে কিন্তু এইভাবেও লিখতে পারি, এতেও কিন্তু আমার কোনো ভুল নাই। তার মানে এই যে আমরা তিনটা রূপ দেখতে পাচ্ছি, এই তিনটা রূপই কিন্তু আমার হিসাব সমীকরণের রূপ, তাই না? তাহলে আমরা বলতে পারি উত্তর হচ্ছে 1, 2, 3। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 37। বলা আছে বিলের মাধ্যমে পণ্য ক্রয় করা হলে। খেয়াল করে দেখো কি বলা আছে, বিলের মাধ্যমে পণ্য ক্রয়। প্রথম কথা ভাই, আমি পণ্য ক্রয় করছি। পণ্য ক্রয় এটা একটা ব্যয় এবং ব্যয় বৃদ্ধি পাওয়া মানে আমার ব্যয় বৃদ্ধি পাওয়া, মানে ক্রয় বৃদ্ধি পাওয়া মানে আমার ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া। তো ব্যয় বৃদ্ধি পাইলে কি, এই যে 1 নাম্বারটা এইটা যে হবে এটা আমি শিওর। এরপর আমি পণ্যটা ক্রয় করছি কিভাবে? বিলের মাধ্যমে। ভাইয়া, বিলের মাধ্যমে ক্রয় করা মানে বোঝাচ্ছে আমি এখানে বাকিতে পণ্যটা ক্রয় করেছি। কারণ যদি আমি নগদে পণ্য ক্রয় করতাম, আমাকে হয় বলে দিত নগদে পণ্য ক্রয়, নয়তো বা কোনো কিছুই বলতো না, বলতো পণ্য ক্রয়। আমাকে যদি ইন্ডিকেট করে বলে দিল যে বিলের মাধ্যমে পণ্য ক্রয়, এটা আর যা কিছুই হোক নগদ যে হবে না এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ কিন্তু নাই। তাহলে আমাদের এই জায়গায় সম্পত্তি হ্রাস পাওয়ারও কোনো সুযোগ নাই। তাহলে উত্তর হচ্ছে 3 নাম্বারটা। তাহলে আমাদের 37 উত্তর 1 ও 3। 1 ও 3 কোন জায়গায় আছে ভাইয়া? 1 ও 3 আছে খ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 38। 38 নম্বর প্রশ্নে বলেছে যে ধারে আসবাবপত্র ক্রয় কত টাকা? 10,000 টাকা হিসাব সমীকরণে প্রভাবিত হবে। একটু খেয়াল করো, আমরা হিসাব সমীকরণটা খুবই মনোযোগ দিয়ে বুঝবো। তার কারণ হিসাব সমীকরণটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, আমাদের বিবরণী ছক বা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এটা আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করবে। আমাদের সমীকরণটা ছিল হচ্ছে এ সমান সমান এল প্লাস ও ই, অথবা আমরা যদি এটাকে বাংলায় লিখি আমরা বলতে পারবো সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণের মূল সমীকরণটা, তাই না? আচ্ছা, এখন আমাকে বলছে আমি কি করছি ভাইয়া? আমি আসবাবপত্র ক্রয় করছি, তাই না? আসবাবপত্র ক্রয় করা হলে, তাহলে আসবাবপত্র ক্রয় এটা আসলে কেমন ধরনের একটা ট্রানজ্যাকশন? আসবাবপত্র ক্রয় আমরা যদি এটা একটা জার্নাল করি, আসবাবপত্র ক্রয়ের আমি যদি জার্নাল করি, তাহলে জার্নালটা কি? সেটা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট। আসবাবপত্র হিসাব ডেবিট, যেহেতু আমি আসবাবপত্র ক্রয় করে নগদ টাকা চলে গেছে, তাহলে আমার নগদান হিসাব ক্রেডিট। ভাইয়া, আসবাবপত্র এটা আমার জন্য একটা সম্পদ।
আমি আসবাবপত্র কেনার ফলে আমার প্রতিষ্ঠানের সম্পত্তি বাড়ছে। আমার প্রতিষ্ঠানে আগে যদি ফার্নিচার ছিল 5টা, একটা ফার্নিচার কেনার কারণে আমার ফার্নিচার হয়ে গেছে 6টা, অর্থাৎ আমার সম্পত্তির পরিমাণ বাড়লো, তাই না? তাহলে আসবাবপত্র এটা আমার কি করে, এটা আমার সম্পত্তির পরিমাণকে ইনক্রিজ করে দেয়, তাই না? আচ্ছা, তাহলে সম্পত্তি বৃদ্ধি পাওয়া মানে কি, আমি এটাকে চাইলে এই যে সম্পত্তির এইখানে গিয়ে লিখতে পারি, তাই না, যে সম্পত্তি বৃদ্ধি। নগদান এটাও কিন্তু একটা সম্পদ। নগদ দান, নগদ তহবিল, নগদ টাকা, এগুলো সবই সিমিলার টাইপের জিনিস, একই জিনিস। তো আমি নগদ টাকা দিয়ে আসবাবপত্র কিনলে আমার কিন্তু নগদ টাকার পরিমাণ কমে যায়, নগদ টাকার পরিমাণ হ্রাস পায়। তাহলে আমার এদিকে কি হচ্ছে, এদিকে কিন্তু একবার আমার আসবাবপত্র নামের সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, আরেকবার আমার নগদান নামের সম্পদ হ্রাস পাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে। ওকে, তাহলে এই জায়গায় একটু খেয়াল করে দেখো। আচ্ছা, সম্পত্তিটা আমরা ধারে কিনছি, তাহলে আমি যদি ধারে কিনি তাহলে তো জায়গায় নগদান আসার কোনো সুযোগ নাই, কারণ আমি পণ্যটা কিনে তারে কিন্তু আমি টাকা দেই নাই, আমি ধারে পণ্যটা কিনছি, ধারে আসবাবপত্রটা কিনছি, আমি তারে কি করি নাই, টাকা দেই নাই। তাহলে টাকা দেই নাই মানে কি, সে আমার কাছে ভবিষ্যতে টাকা পাবে, তাহলে তার নাম হচ্ছে আমার কাছে সরবরাহকারী হিসাব। সরবরাহকারী হিসাব এটা আমার জন্য কি একটা দায়, তাহলে এখানে আমার কি বৃদ্ধি পাবে, এখানে আমার দায়ের পরিমাণটা বৃদ্ধি পাবে, তাই না? তাহলে একবার আমার সম্পদ বৃদ্ধি, আরেকবার আমার দায়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে সম্পদ ও দায় বৃদ্ধি, আমরা একটু চলে যাব হচ্ছে এই যে দেখো গ নম্বরে এ ও এল এর পরিমাণ বৃদ্ধি, তাই না? তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে 38-এর উত্তর হচ্ছে গ। এরপর আমরা আমাদের 39 নম্বর প্রশ্নে যাব। বলা আছে বর্ধিত সমীকরণ হলো। বর্ধিত সমীকরণ আমি কিভাবে বুঝবো, আমাদের যে ক আর খ এই দুটো যে বর্ধিত সমীকরণ না, এটা আমরা বুঝি। আমাদের গ আর ঘ এর মধ্যে যে কোনো একটা হচ্ছে আমাদের জন্য বর্ধিত সমীকরণ। আমি এখান থেকে বলতে পারি উত্তরটা হচ্ছে গ। এখন তুমি বলতে পারো কিভাবে, এটাও আমরা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। আমাদের মৌলিক সমীকরণ ছিল এ সমান সমান এল প্লাস ও ই, বা তোমরা যেটাকে ই বলো আর কি। এই যে ও ই, এটার উপরে প্রভাব বিস্তারকারী উপাদান ছিল হচ্ছে আবার এই যে ও ই, এটার উপরে প্রভাব বিস্তারকারী উপাদান ছিল 4টা। কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন, একটু খেয়াল করে দেখো, মূলধন, আয়, ব্যয়, এরপর হচ্ছে উত্তোলন। এই 4টা উপাদানের মধ্যে মূলধন ও আয়ের সাথে মালিকানা সত্ত্বের কেমন সম্পর্ক ছিল? মালিকানা সত্ত্বের ছিল ধনাত্মক সম্পর্ক। একটু খেয়াল করি ভাইয়া, আমাদের এই যে 4টা উপাদান, 4টা উপাদান কি কি? মূলধন, আয়, ব্যয় আর হচ্ছে উত্তোলন। এই 4টা উপাদানের মধ্যে মূলধন ও আয়ের সাথে মালিকানা সত্ত্বের ধনাত্মক সম্পর্ক, কিছুক্ষণ আগেই বলেছিলাম ধনাত্মক সম্পর্ক। আর এইটার সাথে হচ্ছে মালিকানা সত্ত্বের একটা ঋণাত্মক সম্পর্ক, ঋণাত্মক সম্পর্ক। তো ধনাত্মক মানে কি? প্লাস একটা চিহ্ন, ঋণাত্মক মানে কি? মাইনাস একটা চিহ্ন। তার মানে আমি তোমাকে একদম সহজ করে বলি, আয় এবং মূলধন এবং আয় এই দুটো আসলে আমার যোগ করতে হবে, হিসাব সমীকরণের সাথে যোগ করতে হবে। আর ব্যয় আর উত্তোলন হিসাব সমীকরণের সাথে বিয়োগ করতে হবে। এখন তুমি যেইভাবেই লেখো না কেন, এতটুকু তো একই, তাই না? এ সমান সমান এল, এতটুকু তুমি লেখার পরে আমি কি বলছি? আয় এবং মূলধনের আগে প্লাস, ব্যয় আর উত্তোলনের আগে মাইনাস। তো তুমি লেখো এরকম করে, মাইনাস ই প্লাস সি মাইনাস ডি প্লাস আর, কোনো অসুবিধা নাই। তুমি লেখো এইভাবে, এ সমান সমান এল প্লাস সি মাইনাস ই মাইনাস ডি প্লাস আর, কোনো অসুবিধা নাই। তুমি মন চাইলে এরকম লিখতে পারো, এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, ই মাইনাস ডি। সোজা কথা, তোমাকে দেখা লাগবে সামনে যে সাইনগুলো আছে এইগুলা কি তুমি ঠিক লিখতেছো কিনা, মূলধন ও আয়ের আগে প্লাস আছে কিনা, ব্যয় আর উত্তোলনের আগে মাইনাস আছে কিনা, তোমাকে এই জিনিসটা খেয়াল রাখা লাগবে। তাহলে তুমি এই জায়গায় খেয়াল করে দেখো, মূলধনের আগে এই যে প্লাস চিহ্ন, আয়ের আগে প্লাস চিহ্ন, ব্যয়ের আগে মাইনাস, উত্তোলনের আগে মাইনাস। এই জায়গায় ঝামেলা হচ্ছে, ভুল করে ফেলছে কি, আয়ের আগে মাইনাস চিহ্ন দিয়ে, আয়ের আগে মাইনাস চিহ্ন হবে না। তাহলে 39-এর উত্তর কি? উত্তর হচ্ছে গ। এরপরে আমরা 40 নম্বর প্রশ্নটা দেখব।
40 নম্বর প্রশ্নে বলেছে ব্যাংক হতে ঋণ গ্রহণের ফলে হিসাব সমীকরণ প্রভাবিত হবে। ভাইয়া ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছি আমি, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে আমার নগদ অথবা ব্যাংকের টাকা বাড়ে। কারো কারো মতে আমি ব্যাংক থেকে লোন নেওয়ার ফলে আমি টাকাটা হাতে পাইছি, আমার নগদ টাকা বাড়ছে। কেউ কেউ মনে করেন যে না, ব্যাংক থেকে ঋণ নিলে ঋণ আমানত সৃষ্টি হয়, ব্যাংক তো আমার টাকাটা আমার হাতে দেয় না, আমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে দেয়। তো আধুনিক হিসাব বিজ্ঞানে আসলে আমরা ব্যাংক থেকে ঋণ নিলে নগদ টাকা বৃদ্ধি না বলে আমরা ব্যাংকের টাকা বৃদ্ধি বলি। কিন্তু নগদ আর ব্যাংক যেটাই বাড়ুক না কেন, আলটিমেটলি আমার সম্পত্তির পরিমাণটাই বাড়ে। তো এখানে একটা পক্ষ আমি পাইতে পারি, সেটা হচ্ছে এ বৃদ্ধি, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ বাড়ছে। এখন এই যে আমার প্রতিষ্ঠানে সম্পত্তির পরিমাণটা বাড়লো, কেন বাড়ছে ভাইয়া, কিভাবে বাড়ছে? আমি টাকাটা ধার নিছি, টাকাটা আমি লোন নিছি, ভবিষ্যতে কোনো একটা সময় এই টাকাটা আমার শোধ করে দিতে হবে। তাহলে এই যে ভবিষ্যতে আমার কাছে কেউ কিছু পাবে, সেটা হচ্ছে আমার জন্য দায়। তার মানে কি আমার এখানে দায়ের পরিমাণটাও বৃদ্ধি পাইছে, এখানে কি আমার দায়ের পরিমাণটাও বৃদ্ধি পাইছে। তাহলে এখানে কি হবে, একটা হবে এ বৃদ্ধি আর একটা হচ্ছে কি আমার এল বৃদ্ধি। তাহলে উত্তর কি 1 ও 3। 1 ও 3 কোন জায়গায় আছে ভাইয়া? খ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 41। বলা আছে ব্যবসায়ে মোট সম্পত্তির উপরে দাবি রয়েছে কার? ভাইয়া খেয়াল করে দেখো, আমার যে মোট সম্পদ, আবারও সমীকরণেই চলে যাইতে হচ্ছে, আমাদের টপিকটার নামই সমীকরণ, তাই না? এই যে দেখো এ সমান সমান এল প্লাস ও ই, তাই না? বা বাংলায় যদি আমি বলি তাহলে হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তাই না? এই যে দেখো সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আমি যদি এখানে বলি ভাইয়া আমার মোট সম্পদ হচ্ছে 10 টাকা, তাহলে মোট দায় ও মালিকানা সত্ত্ব মিলে 10 টাকা হবে। হ্যাঁ, হইতে পারে আমার দায়ের পরিমাণ 8 টাকা, মালিকানা সত্ত্বের পরিমাণ 2 টাকা, হইতে পারে আমার দায়ের পরিমাণ 4 টাকা, মালিকানা সত্ত্বের পরিমাণ 6 টাকা, হোয়াট এভার, যেটাই হোক না কেন আমার দুইটাও কিন্তু সবসময় সমান হইতে হবে। তাইলে এই মোট সম্পত্তির উপরে দাবি আছে দায়ের, মোট সম্পত্তির উপরে দাবি আছে কার? মালিকানা সত্ত্বের। তাহলে এখানে আমি দেখি দাবি কার কার আছে, মালিকের দাবি আছে, আর যেহেতু দায়ের দাবি আছে, দায় হচ্ছে পাওনাদার। তাহলে 41-এর উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কোন জায়গায় আছে? 1 আর 3 আছে হচ্ছে খ নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে আমাদের খ। এরপরে আমরা চলে যাব 42 নম্বর প্রশ্নে। ঠিক আগের মতো একটা প্রশ্ন বলা আছে নিচের কোনটি সঠিক। আমি কি বলছিলাম, আগে সাইন চেক করব। ভাইয়া এই জায়গায় দেখো সির আগে কোনো কিছু নাই মানে প্লাস আছে, আর এর আগে প্লাস, ইএক্স এর আগে প্লাস, ডি এর আগে প্লাস, তো এই জায়গায় সবগুলোই প্লাস, এটা হবে না। এরপর আবার খেয়াল করে দেখো এখানে এল এর আগে প্লাস আছে, সির আগে প্লাস, আর এর আগে প্লাস, ইএক্স এর আগে প্লাস, এতটুকু ঠিক আছে। কিন্তু ডি উত্তরণ আগে আসলে মাইনাস হবে, প্লাস আছে, এইটাও কি আমাদের হচ্ছে না। এরপরে দেখো কি বলছে, ই সমান সমান, ই সমান সমান কি বলছে ভাইয়া, এ মাইনাস এল, বা এটা আগে আমরা দেখি, এ সমান সমান এল মাইনাস ই, এটা তো হবে না, আমাদের অ্যাকচুয়াল সমীকরণ এ সমান সমান এল প্লাস ই, এইটা হবে। তো এটাও আমাদের হচ্ছে না, তিনটা অপশন বাদ দিয়ে দিলে একটাই আমাদের থাকতেছে, সেটা হচ্ছে এল ইকুয়ালস টু এ মাইনাস এল। এটা কিভাবে আসে, এখানে আমাদের একটু বীজগণিতের নিয়ম ব্যবহার করতে হবে, একদম বেসিক কিছু ম্যাথের রুলস। আমাদের সমীকরণটা যদি এইটা হয়, আমরা এখানে পক্ষান্তর করতে পারি, সেটা হচ্ছে আমরা এই এটা রেখে এল এর আগে যেহেতু কোনো কিছু মানে কোনো কিছু নাই, তার মানে প্লাস আছে, এটাকে আমরা সমান সমানের বাম পাশে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন করে মাইনাস করব। এরপর আমি লিখতে পারি এখানে ও ই। ঠিক একই রকমভাবে আমি যদি চাই এর লিখে ও ই এই পাশে প্লাস আছে, এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, ও ই সমান সমান এল, এইভাবে আমি চাইলে লিখতে পারি। তার মানে হিসাব সমীকরণের যে এই যে তিনটা রূপ আমি দেখতে পাচ্ছি, এই তিনটা রূপই কিন্তু সঠিক, তাই না? তো এই তিনটা রূপের সাথে এই রূপটা সিমিলার, তাহলে আমরা 42-এর উত্তর বলতে পারি ক। চলে যাব প্রশ্ন নাম্বার 43। বলা আছে ধারে পণ্য ক্রয় 5,000 টাকা, এই লেনদেনের ফলে হিসাব সমীকরণের কি হবে? ভাইয়া আমি ধারে পণ্য ক্রয় করছি, একটু খেয়াল করো, ধারে পণ্য ক্রয় করেছি, তার মানে কি আমি ধারে পণ্য ক্রয় করি, আমি নগদে পণ্য ক্রয় করি, আমি তো পণ্য ক্রয় করছি, তাই না? তাইলে আমার সবার প্রথমে একটা হিসাব হবে ক্রয় হিসাব, ক্রয় হিসাব। এরপর আমি যেহেতু ধারে কিনছি,
মানে টাকা দেই নাই, তাহলে হচ্ছে আমার জন্য পাওনাদার হিসাব। ওকে, তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা, ক্রয় হিসাব ডেবিট মানে কি ভাইয়া? এই ক্রয় হিসাব ডেবিট মানে কি? আচ্ছা, প্রশ্নটা আরেকবার একটু দেখে নিই। ধারে পণ্য ক্রয়, হ্যাঁ ঠিক করছি আমরা। আচ্ছা, ধারে পণ্য ক্রয়, ক্রয় হিসাব এটা একটা ব্যয়, আমার ব্যয়ের পরিমাণ বাড়ছে, ব্যয় বাড়লে আমি এখানে লিখতে পারি হচ্ছে ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি। ব্যয় বাড়লে আমার আবার মালিকানা সত্ত্ব কমে, তাহলে আমি এখানে আর একটু লিখে রাখি মালিকানা সত্ত্ব হ্রাস। আমি বাকিতে পণ্য কিনছি, বাকিতে পণ্য ক্রয় করলে আমার দায়ের পরিমাণ বাড়ে, এল বৃদ্ধি। এখন আমরা দেখি এর মধ্যে কি আছে এই জায়গায়। এর মধ্যে এই যে দেখো আমার এখানে আছে হচ্ছে আমি ধারে পণ্য ক্রয় করছি, আমার দায়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আবার ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে 43-এর উত্তর হচ্ছে 1 আর 2 আর 3। 2 আর 3 কোন জায়গায় আছে ভাইয়া? 2 আর 3 আছে গ নাম্বারে। তাহলে আমাদের 43 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 44-এ। 44 নাম্বার প্রশ্নে বলেছে কোনটি ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট করতে হবে। একটু মনে রাখবা, আমরা আমাদের হিসাব বিজ্ঞানে আমরা যে বৈদ্যুতিক যে জিনিসগুলো ক্রয় করি, বলতে পারি ইলেকট্রনিক্সের যে সরঞ্জামগুলো ক্রয় করি, ওইগুলোকে আমরা অফিস সরঞ্জাম নামে লিপিবদ্ধ করি। যেমন কম্পিউটার, এসি, ফ্রিজ, টিভি, অর্থাৎ ইলেকট্রিক যেই জিনিসগুলো রয়েছে আর কি। তো এই জায়গায় আমরা দেখলেই বলতে পারতেছি আসলে আমাদের কম্পিউটার এটা একটা ইলেকট্রনিক্সের জিনিস, তো এটাকে আমরা অফিস সরঞ্জাম নামে লিপিবদ্ধ করব। এরপরে কি বলছে দেখো, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে কোনটি? মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে অভ্যন্তরীণ লেনদেন, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে বাহ্যিক লেনদেন, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে অদৃশ্যমান লেনদেন, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে কি আমাদের নগদ লেনদেন। এই যে মালিকানা সত্ত্ব, ভাই মালিকানা সত্ত্ব মানে কি? মালিকানা সত্ত্ব মানে হচ্ছে সম্পত্তির উপরে দাবিকার। মালিকানা সত্ত্বের উপরে কি? সম্পত্তির উপরে দাবিকার। তো মালিকানা সত্ত্ব আসলে প্রভাবিত হয় কিভাবে? মালিকানা সত্ত্ব প্রভাবিত হইতে পারে আমাদের মূলধনের কারণে, মালিকানা সত্ত্ব প্রভাবিত হইতে পারে আমাদের ব্যয়ের কারণে, আয়ের কারণে মালিকানা সত্ত্ব প্রভাবিত, ব্যয়ের কারণে মালিকানা সত্ত্ব প্রভাবিত হইতে পারে আমাদের উত্তোলনের কারণে। এই 4টা কারণ কিন্তু আছে আমাদের মালিকানা সত্ত্ব প্রভাবিত হওয়ার জন্য, তাই না? তো আমরা এই জায়গা থেকে আলাদা করে অভ্যন্তরীণ বাহ্যিক বলতে পারবো না, যে কারণে আমরা এটাকে বলে রাখতেছি নগদ লেনদেনের ফলে। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে কোনটি? নগদ লেনদেন। আচ্ছা, এরপরে 46-এ কি বলা আছে? কোন লেনদেনের ফলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে? এই লেনদেনগুলোর মধ্যে কোন লেনদেনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়? একটু খেয়াল করে দেখো, আমি পণ্য বিক্রি করছি, ধারে পণ্য বিক্রয়। এই ধারে পণ্য বিক্রির জাবেদাটা কি? জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমার দেনাদার একটা সম্পদ, আমার এ বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, হবে না তাই না? কারণ আমার মালিকানা সত্ত্ব হ্রাস লাগবে। আচ্ছা, আসবাবপত্র ক্রয় করছি, আসবাবপত্র ক্রয়, এটার জাবেদা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এইখানে কি হচ্ছে, আমার একবার এ বৃদ্ধি পাচ্ছে, আরেকবার কি হচ্ছে এ হ্রাস পাচ্ছে, তাই না? আচ্ছা, এ বলছে বাকিতে পণ্য ক্রয় করছি ভাইয়া, বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, যেই মাধ্যম ব্যবহার করে আমি পণ্যটা ক্রয় করছি ওই মাধ্যম হিসাবটা ক্রেডিট করে দিতে হবে। তো আমি এই জায়গায় মাধ্যম ব্যবহার করছি কোনটা? আমি জায়গায় মাধ্যম ব্যবহার করছি পণ্যটা বাকিতে, তাহলে জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট, তার মানে আমার ব্যয়ের পরিমাণ বাড়ছে, ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, তাহলে ও ই হ্রাস, আর কি হবে এল এর পরিমাণ বৃদ্ধি পাবে, তাহলে এল বৃদ্ধি। আমাকে বলছিল মালিকানা সত্ত্ব হ্রাসের কথা, তাই না? তাহলে বাকিতে পণ্য ক্রয় করলে, বাকিতে না নগদেও যদি ক্রয় করতাম সোজা কথা, পণ্য ক্রয় করলে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পায়, কারণ পণ্য ক্রয় এটা হচ্ছে একটা ব্যয় আর উত্তোলনের পরিমাণ যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ ডেফিনেটলি কমে যাবে, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব 47 নম্বর প্রশ্নে। হিসাব সমীকরণের মূল উপাদান 3টাই, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব।
তিনটাই কি আমার হিসাব সমীকরণের উপাদান, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট প্রশ্নটায়। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। 48 নম্বর প্রশ্নটা আমরা দেখব। বলা আছে যদি প্রদেয় হিসাবে টাকা পরিশোধ করা হয় তবে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে। খেয়াল করে দেখো, প্রদেয় হিসাব, যেটার আমরা আরেকটা নাম জানি হচ্ছে পাওনাদার, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যাকাউন্টস পেয়েবল। আমি পাওনাদারের টাকা পরিশোধ করে দিছি। ভাইয়া তোমার এখানে আর কিচ্ছু বোঝার দরকার নেই, আমি কিন্তু এটা বুঝতে পারছি যে আমি টাকা পরিশোধ করছি, আমার কাছ থেকে টাকা চলে গেছে, তাই না? এই যে আমার কাছ থেকে টাকাটা চলে গেল, তার মানে নগদ টাকা হ্রাস পাইল, নগদ টাকা কমে গেল। নগদ টাকা একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ কমে যায়, তাই না? তাহলে এই যে সম্পত্তি বৃদ্ধির যে দুটো অপশন আছে, এই দুটো অপশন কখনোই হওয়ার সুযোগ নাই। সম্পত্তি হ্রাস, এই দুটো অপশনের যে কোনো একটা উত্তর হবে। আমরা আরেকটু সামনের দিকে আগাই। আমি কাকে টাকাটা পরিশোধ করছি? পাওনাদারকে। পাওনাদার মানে কি? পাওনাদার হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি আমার কাছে টাকা পাইতো। যখন সে আমার কাছে টাকা পাইতো তখন কিন্তু সে আমার পাওনাদার ছিল, তখন সে আমার জন্য একটা দায় ছিল। মনে করো আমি তোমার কাছে টাকা পাইতাম, তুমি আমার টাকা শোধ করে দিছো। এখন কি আমি তোমার কাছে টাকা পাই? এখন কি আমি তোমার পাওনাদার আছি? পাওনাদার নাই। তার মানে টাকা পরিশোধ করলে পাওনাদারের পরিমাণ কমে যায়। পাওনাদার একটা দায়, তার মানে দায়ের পরিমাণ কমে যায়। তাহলে এটার হিসাব সমীকরণের প্রভাব হবে সম্পদ হ্রাস ও দায়ের পরিমাণ হ্রাস। এরপর আমরা আসি 49 নম্বর প্রশ্নে। এ সমান সমান এল প্লাস ই, এক্ষেত্রে কোন লেনদেনের ফলে শুধু এ উপাদানটার পরিবর্তন হয়? আমার সমীকরণের মূল উপাদান তো তিনটা, এর মধ্যে আমাকে বলছে এমন কোনো একটা লেনদেন যেই লেনদেনের ফলে শুধুমাত্র এ উপাদানটা পরিবর্তিত হয়েছে বা এ উপাদানের উপরে প্রভাব পড়ছে, সেটা আমরা বলতে পারি হচ্ছে ব্যাংকে জমা দান। এখন তুমি বলতে পারো যে না ভাই এরকম করে আমি মানি না। ওকে, মানতে হবে না। নগদে পণ্য ক্রয়, ভাইয়া নগদে পণ্য ক্রয় যদি আমি করি, নগদে পণ্য ক্রয়ের জাবেদা কি? নগদে পণ্য ক্রয়, এটা জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এরপরটা কি বলছে? এরপরে হচ্ছে চেকে পণ্য ক্রয়। চেকে পণ্য ক্রয়, তাহলে চেকে যদি আমি পণ্য ক্রয় করি একই থাকবে ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে দেখো কি বলছে, এরপর হচ্ছে ব্যাংকে জমা দান। ব্যাংকে যদি আমি জমা দেই তাহলে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এরপর আমরা চলে যাব হচ্ছে ঘ নাম্বারে। কি বলা আছে? ব্যাংক থেকে ঋণ গ্রহণ। ব্যাংক থেকে যদি আমি ঋণ গ্রহণ করি তাহলে হচ্ছে আমার নগদ অথবা ব্যাংকের টাকা বাড়বে, নগদ বা ব্যাংকের ডেবিট, আর হচ্ছে ঋণ হিসাব ক্রেডিট। ওকে, এখন একটু আমরা প্রভাবগুলো দেখি। পণ্য ক্রয় করছি নগদে, তাই না? তাহলে এখানে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, আর হচ্ছে এখানে আমার সম্পদ হ্রাস পাবে। মালিকানা সত্ত্ব হ্রাস আর কি, আর হচ্ছে সম্পদ হ্রাস। খ নম্বরে ক্রয় করছি, ক্রয় করা মানেই মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ব্যাংকের টাকা দিয়ে কিনছি, ব্যাংকের টাকা একটা সম্পদ, তার মানে সম্পত্তিও হ্রাস পাবে। ব্যাংকের টাকা একটা সম্পদ, ব্যাংকে টাকা জমা দিছি, তাহলে ব্যাংক নামের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে। নগদান হিসাব ক্রেডিট, তার মানে আমার কি নগদ নামের সম্পত্তির পরিমাণ হ্রাস পাবে। তাহলে আমার শুধুমাত্র নগদ বা হচ্ছে কি এর উপরে প্রভাব ফেলতেছে কোনটা? প্রভাব ফেলতেছে শুধুমাত্র এই গ নাম্বারটা, তাই না? আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে 50 নাম্বার ইয়াতে এমসিকিউতে। কি বলা আছে? বলা আছে হচ্ছে আমাদের এ সমান সমান এল প্লাস ও ই সমীকরণটির এ উপাদানটি কি নির্দেশ করে? এই উপাদানটা নির্দেশ করে হচ্ছে সম্পত্তিকে, কারণ আমাদের মূল সমীকরণ হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আচ্ছা, এরপরে আমাদের 51 এবং 52 নাম্বার প্রশ্ন। এটার জন্য আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকে কি বলা আছে আমরা একটু পড়ব। আলফা ট্রেডার্স 2023 সালের 20 জানুয়ারি ডেল্টা ব্রাদার্সে পাঠানো 18,000 টাকার ডেবিট নোট পেয়ে তা হিসাবভুক্ত করার পর
তা হিসাবভুক্ত করার পর ডেল্টা ব্রাদার্সের দায়ের পরিমাণ হলো কত টাকা? 48,000 টাকা। আরেকবার পড়তেছি, আলফা ট্রেডার্স 2023 সালের 20 জানুয়ারি ডেল্টা ব্রাদার্সে পাঠানো 18,000 টাকার ডেবিট নোট পেয়ে তা হিসাবভুক্ত করার পর, খেয়াল করে দেখো, হিসাবভুক্ত করার পর দায়ের পরিমাণ দাঁড়াইছে কত? দায়ের পরিমাণ দাঁড়াইছে হচ্ছে 48,000 টাকা। 51 নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপক অনুযায়ী জানুয়ারির 20 তারিখ, খেয়াল করো ভাইয়া, উদ্দীপক অনুযায়ী জানুয়ারির 20 তারিখে আলফা ট্রেডার্সের লেনদেন কোনটি? আলফা ট্রেডার্সের লেনদেনের পরিমাণ কোনটি? তাহলে আমাদের 20 তারিখের লেনদেনে বলছে উদ্দীপক অনুযায়ী 20 তারিখে আলফা ট্রেডার্সের লেনদেন কোনটি? আলফা ট্রেডার্সের লেনদেন হচ্ছে আন্তঃফেরত। আন্তঃফেরত মানে কি? আমার কাছে যেটা ফেরত আসতেছে, আমার কাছে কোনটা ফেরত আসবে? যেটা আমি বিক্রি করছিলাম। তাহলে আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। কেন এটা? তার কারণ এই জায়গা বলেই দিল আলফা ট্রেডার্স 2023 সালে 20 জানুয়ারি ডেল্টা ব্রাদার্সের পাঠানো 18,000 টাকার ডেবিট নোট পেয়ে তাহলে এটা কি হবে আমাদের জন্য? বিক্রয় ফেরত বা আন্তঃফেরত। এরপর বলা আছে লেনদেনটির ফলে ডেল্টা ব্রাদার্সের হিসাব সমীকরণে কি হবে? ডেল্টা ব্রাদার্সের হিসাব সমীকরণে আমার হচ্ছে ও এর পরিমাণ বৃদ্ধি পাবে হচ্ছে 18,000 টাকা, দায়ের পরিমাণ হ্রাস পাবে কত? দায়ের পরিমাণ হ্রাস পাবে 18,000 টাকা। কেন? একটু খেয়াল করো, আমাকে বলছে লেনদেনটির ফলে ডেল্টা ব্রাদার্সের, আলফা ট্রেডার্সের কথা কিন্তু বলে নাই। কার কথা বলছে ভাইয়া? আমাকে বলছে ডেল্টা ব্রাদার্স। ডেল্টা ব্রাদার্সকে যে পণ্যটা বাকিতে কিনছিল তার পছন্দ হয় নাই, সে ফেরত দিয়ে দিছে। তাহলে সে যখন পণ্যটা বাকিতে কিনছিল তার দায়ের পরিমাণ বাড়ছে, ফেরত দিয়ে দিছে, দায় কমে গেছে। সে যখন পণ্যটা কিনছিল তার ক্রয় নামের ব্যয় বাড়ছে, ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমছিল। তো এখন সে আবার কি করছে? ফেরত দিয়ে দিছে, মালিকানা সত্ত্ব বেড়ে গেছে। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে 1 ও 2। আচ্ছা, এরপর আমরা চলে যাব 53 নম্বর প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, রেডমার্ক করা আছে। দেখো বলা আছে দায় বলতে নিচের কোনটিকে বোঝায়? দায় বলতে বোঝায় সম্পত্তির উপরে তৃতীয় পক্ষের দাবিকে। মনে রাখবা, প্রতিষ্ঠানের 3টা পক্ষকে আসলে আমি এরকম ভাবে ভাগ করি, এটা পুস্তক মানে বই পুস্তকের কিছু না। প্রতিষ্ঠানের প্রথম পক্ষ হচ্ছে প্রতিষ্ঠান নিজে, প্রতিষ্ঠানের দ্বিতীয় পক্ষ হচ্ছে প্রতিষ্ঠানের মালিক, প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষ হচ্ছে পাওনাদাররা বা ঋণদানকারী প্রতিষ্ঠানরা। তাহলে দায় বলতে সম্পত্তির উপরে তৃতীয় পক্ষের দাবিকে আমরা বোঝাই। 54 নম্বর প্রশ্নে বলেছে রিহান ট্রেডার্সের নিকট পণ্য ক্রয় কত টাকা? 55,000 টাকা, যার অর্ধেক মূল্য নগদে পরিশোধিত হলো। একটু খেয়াল করো ভাইয়া, আমাকে বলছে রিহান ট্রেডার্সের নিকট পণ্য ক্রয় করছি কত টাকার? 50,000 টাকার, যার অর্ধেক মূল্য নগদে। তার মানে অর্ধেক মূল্য যদি নগদে হয় তাহলে নগদে কত? নগদে হচ্ছে 25,000 টাকা। ভাই তাহলে কি আমার 25,000 টাকা দিলে কি হিসাব শেষ? না, আমি পণ্য কিনছি 50,000 টাকার, আমাকে তাহলে দিতেও হবে কত? 50,000 টাকা। তাহলে আমি যেহেতু 25,000 দিছি, তাহলে বাকি 25,000 টাকা আমার কি আছে? বাকি 25,000 টাকা আমার বাকি আছে। তো দেখো, আমাকে যেহেতু বলেই দিছে যে আমি 50,000 টাকার অর্ধেক মূল্য নগদে পরিশোধ করছি, তাহলে 50,000 টাকার অর্ধেক কত? 25,000 টাকা। 25,000 টাকা আমি নগদে দিছি, আর বাকি 25,000 টাকা তাহলে কি করলাম? বাকি 25,000 টাকা তাহলে আমার বাকি রয়ে গেছে, তাই না? তাহলে আমি যদি তোমাকে এই লেনদেনটারই জাবেদা বলতে চাই, জাবেদা দিয়ে আসলে হিসাব সমীকরণ বোঝাটা খুব সহজ, এই জন্য জাবেদার কথা বলতেছি। আমি যদি এই লেনদেনটা জাবেদা বলি তাহলে বলতে পারি ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা, তার কারণ আমি 50,000 টাকারই পণ্য কিনছি। নগদান হিসাব ক্রেডিট 25,000, তার কারণ আমি তাকে নগদে টাকা দিছি কত? 25,000 টাকা। এখন কি আমার ডেবিট ক্রেডিট মিলতেছে না। তাইলে আর বাকি যে হিসাবটা আছে, পাওনাদার হিসাব ক্রেডিট 25,000, তাহলে এটার হিসাব সমীকরণের প্রভাব কি বলতে পারি?
আমি পণ্য ক্রয় করছি, পণ্য ক্রয় করার ফলে আমার প্রতিষ্ঠানে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, আমার প্রতিষ্ঠানে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। ব্যয়ের পরিমাণ যদি বাড়ে তাহলে আমি বলতে পারি এখানে ব্যয় বৃদ্ধি অথবা মালিকানা সত্ত্ব হ্রাস। নগদ টাকা আমার কমে গেছে, তাহলে হচ্ছে আমার এ হ্রাস। পাওনাদারের পরিমাণ আমার বাড়ছে, তাহলে হচ্ছে এল বৃদ্ধি। প্রভাব কিন্তু এই তিনটাই পড়ছে। তাহলে আমরা এই যে বলতে পারি এ হ্রাস পাইছে, নগদ টাকা হ্রাস পাইছে, দায়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, আবার মালিকানা সত্ত্বের পরিমাণও কিন্তু হ্রাস পাইছে। তাহলে আমার উত্তর হচ্ছে 1 2 3। 1 2 3 কই আছে? ঘ নাম্বারে। তাহলে আমার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। এরপর আমরা চলে যাব 55 নম্বর প্রশ্নে। হিসাব সমীকরণের মূল উপাদান কয়টি? ভাইয়া একটু খেয়াল করব আমরা 55 নম্বর প্রশ্নটা কি বলছে? হিসাব সমীকরণের মূল উপাদান কয়টি? আমরা কি জানি আমাদের সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাস ও ই, বা আমরা বলতে পারি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তাইলে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। হিসাব সমীকরণের উপাদান কয়টা? উপাদান হচ্ছে 3টা। এরপরে খেয়াল করে দেখো কি বলা আছে যে ব্যাংক 50,000 টাকা ঋণ গ্রহণের কারণে, ব্যাংক ঋণ 50,000 টাকা গ্রহণের কারণে হিসাব সমীকরণে। খেয়াল করে দেখো, আমি যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি, ভাইয়া কি বলছে? ব্যাংক ঋণ 50,000 টাকা গ্রহণের কারণে আমার ব্যাংকের টাকা বা নগদের টাকা বাড়বে, তাই না? তো ব্যাংক বা নগদ বাড়লে আমার সম্পত্তি বাড়বে, এ বৃদ্ধি পাবে। পাশাপাশি আমি যেহেতু টাকাটা ধার নিছি, টাকাটা আমি মানে কারো একজনের কাছ থেকে নিয়ে আসছি, পরে আমার এই টাকাটা শোধ করে দিতে হবে, তার মানে আমার দায়ের পরিমাণ বাড়ছে। দায়ের পরিমাণ বাড়লে এল বৃদ্ধি পাবে, তার মানে 56-র উত্তর হচ্ছে খ। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 56-র পরে 57 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 57 নম্বর প্রশ্ন আমাকে বলেছে যে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদান কিসের ফলে পরিবর্তিত হয়? ভাইয়া আমার যে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদান কিসের ফলে পরিবর্তিত হয়? আচ্ছা, তাহলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদান কিসের পরিবর্তিত হয়? পরিবর্তিত হয় হচ্ছে লেনদেনে। 58 নম্বর প্রশ্ন, একটা রেড মার্ক করা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, 3 স্টার দেওয়া। বলা আছে কি মালিকানা সত্ত্ব যদি কমে, ভাইয়া আমার প্রতিষ্ঠানে যদি মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়, তাই না? মনে রাখবা মালিকানা সত্ত্বের পরিমাণ কমলে আমার কি হবে? দায়ের পরিমাণ বাড়বে। মালিকানা সত্ত্ব যদি কমে যায় তাহলে আমার কি হবে? আমার দায়ের পরিমাণ বাড়বে। প্রথম পরিবর্তন হচ্ছে এইটা যে আমার দায়ের পরিমাণ বাড়বে। মালিকানা সত্ত্ব কমলে, মালিকানা সত্ত্ব হচ্ছে আমাদের যেই সমীকরণ আছে, সমীকরণের ডান পাশের একটা উপাদান, তাই না? তাহলে ডান পাশে যদি কমে যায় তাহলে বাম পাশেও কমবে। বাম পাশে কে আছে? শুধুমাত্র সম্পদ, তাহলে আমার সম্পত্তির পরিমাণও কমবে। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কই আছে? ক নাম্বারে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে ক। আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 59 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে 1,20,000 টাকা মূল্যের 1,20,000 টাকা মূলধন, 1,20,000 টাকা মূলধন হিসাবে ব্যবসায় আনয়ন করায় হিসাব সমীকরণে কি পরিবর্তন ঘটবে? আমি ব্যবসায় মূলধন আনছি কত টাকা? 1,20,000 টাকা। তাহলে এটা যদি আমি জাবেদা করতে চাই তাহলে জাবেদা কি হবে? জাবেদা হবে হচ্ছে নগদান হিসাব ডেবিট, আর কি মূলধন হিসাব ক্রেডিট, তাই না? নগদান হিসাব ডেবিট মানে কি? আমার ব্যবসায় নগদ টাকা বাড়ছে, নগদ টাকা বাড়া মানে কি? সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাওয়া। তাহলে আমরা এখানে বলতে পারি এ বৃদ্ধি। এর পাশাপাশি আমার কি বাড়বে? মূলধনের পরিমাণ বাড়বে। মূলধন যদি বৃদ্ধি পায়, মূলধন এবং আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে, তাহলে আমি এখানে বলতে পারি ও ই বৃদ্ধি। এখন তুমি একটু মিলায় নাও এটার সাথে কি আছে, এটার সাথে কি আছে? কোন উপাদানের উপরে প্রভাব পড়তেছে? প্রভাব পড়তেছে সম্পদ এবং মালিকানা সত্ত্বের উপরে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের জন্য ঘ। এরপর আমরা আসি প্রশ্ন নাম্বার 60। বলা আছে ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে কি বলে? আমার সম্পত্তির উপরে দাবি হচ্ছে দুইটা পক্ষের, একটা হচ্ছে মালিকের আর একটা হচ্ছে বাইরের মানুষের। মালিকের দাবি, সম্পত্তির উপর মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব বলে।
সম্পত্তির উপরে তৃতীয় পক্ষের যে দাবি সেটাকে আসলে দায় বলে। তাহলে আমাদের 60 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 61। 61তে বলা আছে ধারে পণ্য ক্রয় করলে হিসাব সমীকরণে কোন কোন উপাদানের পরিবর্তন ঘটে। দেখো ধারে পণ্য ক্রয়, আমি যদি ধারে পণ্য ক্রয় করি তাহলে এটা জাবেদা হয় হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। হিসাব সমীকরণের প্রভাব লেখো। ক্রয় করছি, ক্রয় একটা ব্যয়, ব্যয়ের পাশে ডেবিট সাইন দেওয়া আছে, তার মানে ব্যয়ের পরিমাণ বাড়ছে, তাহলে আমি এখানে বলতে পারি ব্যয় বৃদ্ধি পাইলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়, তাহলে মালিকানা হ্রাস বলতে পারি। এরপরে পাওনাদার, এটা একটা দায়, দায়ের পাশে ক্রেডিট সাইন দেওয়া আছে, তার মানে আমার দায়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। তার মানে কি হয়েছে, আমার দায়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। তাহলে আমি এখানে সমীকরণের প্রভাবে গিয়ে কি বলতে পারি ভাইয়া, পরিবর্তন ঘটছে কোন জায়গায়, পরিবর্তন ঘটছে হচ্ছে বা প্রভাবিত হয়েছে আমার LOE অর্থাৎ দায় এবং মালিকানা সত্ত্ব। চলে যাব প্রশ্ন নাম্বার 62তে বলা আছে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার উপাদান নিচে কোনটি। মনে রাখবা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করতে পারে এমন উপাদান আছে 4টা, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টা উপাদান আমার মালিকানা সত্ত্বকে প্রভাবিত করতে পারে। তো এই 4টা উপাদানের মধ্যে এখানে আছে কোনটা, আছে হচ্ছে উত্তোলন। তাহলে আমাদের 62 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উত্তোলন। 63তে বলা আছে হিসাব সমীকরণ অনুযায়ী মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে এমন উপাদান কয়টি, মাত্রই বললাম 4টি। 4টি কি কি, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িং। আচ্ছা, এরপরে আমরা আসি প্রশ্ন নাম্বার 64। 64তে কি বলা আছে ভাইয়া, বলা আছে আন্তঃফেরত। ভাইয়া আন্তঃফেরত মানে আমার কাছে ফেরত আসতেছে। আমার কাছে কোনটা ফেরত আসবে, যেটা আমি বিক্রি করছিলাম, আমার বিক্রয়কৃত পণ্যটাই তো আমার কাছে আবার ফেরত আসবে, তাই না? তাহলে আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে আমি এখানে একটু লিখে রাখি, বিক্রয় ফেরত কত টাকা, 800 টাকা। লেনদেনটিতে হিসাব সমীকরণে কোন উপাদানের হ্রাস বৃদ্ধি ঘটবে, বিক্রয় ফেরত। একটু বুঝি ভাইয়া, একটু বুঝি। বাংলাদেশের কালচারে বা আমরা যদি বলি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেই ধরে নাও যে আমি ওই পণ্যটাই ফেরত দিতে পারি বা ওই পণ্যটাই আমি ফেরত নেই যেই পণ্যটা আমি বাকিতে ক্রয় অথবা বিক্রি করছিলাম। বুঝো, কিন্তু আমি ওই পণ্যটা ফেরত দিতে পারবো অথবা আমি পণ্যটা ফেরত নিব কখন, যখন ওই পণ্যটা আমি বাকিতে ক্রয় বা বিক্রয় করছিলাম। যেহেতু এইখানে আমাকে বলতেছে বিক্রয় ফেরত, তার মানে আমি পণ্য বিক্রি করছিলাম, ওই পণ্যটা আমার এখন ফেরত দিছে। আমি পণ্যটা বিক্রি করছিলাম, ওইটা আমাকে এখন ফেরত দিছে। তাহলে আমাকে ফেরত দিল কেমনে, তার মানে বোঝা যাচ্ছে যে আমি যখন বিক্রি করছিলাম তখন আমি বাকিতে বিক্রি করছিলাম। আমি যখন পণ্যটা বিক্রয় করছিলাম তখন কিভাবে করছিলাম, বাকিতে বিক্রি করছিলাম। তাহলে বাকিতে বিক্রি করলে ওই লেনদেনের জাবেদা হয় হচ্ছে, বাকিতে বিক্রি করলে ওই লেনদেনের জাবেদা হয় হচ্ছে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ আমার দেনাদার নামের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়, দেনাদার নামের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়। বিক্রয় বাড়ছে, বিক্রয় একটা আয়, আয়ের পরিমাণ যদি বাড়ে তাহলে আমার মালিকানা সত্ত্ব বাড়ে, তাই না? তাহলে আমি একবার বলতে পারি এখানে আয় বৃদ্ধি পাওয়ার ফলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণও বৃদ্ধি পায়, তাই না? কখন, যখন আমি পণ্যটা বিক্রি করছিলাম তখন। এখন আমারে বলছে যে ভাইয়া তুমি যে পণ্যটা বিক্রি করছিলা ওটা তোমার ফেরত দিয়ে দিলাম, তুমি যে পণ্য বিক্রি করছো ওইটা তোমার আমি ফেরত দিয়ে দিলাম। যখনই পণ্যটা আমার ফেরত দিয়ে দিল তখন কি সম্পর্কটা পাল্টায় গেল না, সম্পর্কটা তখন উল্টায় গেল না? কেমন, আমি পণ্যটা ফেরত পাওয়ার সাথে সাথে এই লোকের কাছে যে আমি টাকা পাইতাম ওই টাকাটাকে আমি এখন আর পাবো, ওই টাকাটা তো আর পাবো না, কারণ সে আমার কাছ থেকে পণ্য নিছিল, ওইটা আবার দিয়ে দিছে, বলছে তোমার পণ্য তুমি নিয়ে যাও। তাহলে আমি আর তার কাছে এখন কোনো টাকা পাই না। পাশাপাশি আমি যে পণ্যটা বিক্রি করে ফেলে, মানে পণ্যটা বিক্রি করে ফেলছি বলে আমি বলছিলাম আমার আয় বাড়ছে,
আমার মালিকানা সত্ত্ব বাড়ছে। এখন তো পণ্য ফেরত দিয়ে দিছে, তার মানে যে আয়টা বাড়ছিল ওই আয়টা কিন্তু আবার কমেও গেছে। তাহলে পণ্য ফেরত পাইলে সেই ক্ষেত্রে আমার জাবেদা হয় হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। হিসাব সমীকরণের প্রভাব যদি লিখতে চাই তাহলে হচ্ছে বিক্রয় ফেরত এটা একটা বিপরীত আয়বাচক লেনদেন, প্রতি আয়বাচক লেনদেন, অ্যান্টি রেভিনিউ একটা ট্রানজ্যাকশন। অর্থাৎ ও কি করে, ও ব্যয় না, ও উত্তোলন না, কিন্তু ও আমাদের আয়কে কমায় দেয়। কথা কি বুঝাতে পারছে? বিক্রয় ফেরত এটা কোনো ব্যয়বাচক লেনদেন না, এটা কোনো উত্তোলনবাচক লেনদেন না, কিন্তু এটা এমন একটা লেনদেন যেটা আমার মালিকানা সত্ত্বকে কমায় দিচ্ছে, আমার আয়ের পরিমাণকে কমায় দিচ্ছে। তাহলে আমার মালিকানা সত্ত্ব আয় কমে যাচ্ছে, মূল কথা হচ্ছে আয় হ্রাস পাচ্ছে। অ্যান্ড আয় হ্রাস পেলে কি হয়, মালিকানা সত্ত্ব কিন্তু হ্রাস পায়। আচ্ছা, এবার দেনাদারের কাছে আগে টাকা পাইতাম, এখন আর পাই না, তার মানে দেনাদার নামে যে সম্পত্তি ছিল ওই সম্পত্তির পরিমাণ হ্রাস পাইছে, তাই না? এই ওই সম্পত্তির পরিমাণ কি গেছে, ওই সম্পত্তির পরিমাণ হ্রাস পাইছে। তাহলে এই যে পণ্য, আমি যখন পণ্য বিক্রয়কৃত পণ্য ফেরত দিব তখন কোন উপাদানটার প্রভাব বিস্তার করে, সম্পদ ও মালিকানা সত্ত্ব। সম্পদ ও মালিকানা সত্ত্ব কই আছে, এই জায়গায় খেয়াল করে দেখো, সম্পদ হ্রাস আর মালিকানা সত্ত্ব হ্রাস এই যে ঘ নম্বরে আছে, তাহলে উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 65। 65তে বলা আছে হিসাব সমীকরণের মূল উপাদান সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, তিনটাই মূল উপাদান, তাহলে উত্তর হচ্ছে আমাদের জন্য ঘ। চলে যাব 66 নাম্বার প্রশ্নে, বলেছে দায়, মালিকানা সত্ত্ব ও আয় বৃদ্ধি পেলে কি করতে হয়। দেখো, আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয়। আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব হচ্ছে 5 প্রকার। আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব কত প্রকার, হিসাব হচ্ছে 5 প্রকার। 5 প্রকার হিসাব কি কি ভাইয়া? 5 প্রকার হিসাব হচ্ছে সম্পদ, ব্যয়, আয়, দায়, এরপরে হচ্ছে মালিকানা সত্ত্ব, তাই না? এর মধ্যে এই 5টা উপাদানের মধ্যে সম্পদ ও ব্যয় এই দুইটা যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা ডেবিট করে দিই। সম্পদ ও ব্যয় এই দুইটা যদি হ্রাস পায় তাহলে এটাকে আমরা ক্রেডিট করে দিই। আয়, দায়, মালিকানা সত্ত্ব এই উপাদানগুলো যদি আমার বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা ক্রেডিট করে দিই। আয়, দায়, মালিকানা সত্ত্ব এটা যদি আমাদের হ্রাস পায় তাহলে এটাকে আমরা ডেবিট করে দিই। তার মানে আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে সেটাকে কি করতে হয়, সেটাকে ক্রেডিট করতে হয়, তাই না? আচ্ছা, 67 নম্বর প্রশ্নে বলেছে একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ ও মালিকানা সত্ত্ব সমান হলে কোনটি প্রকাশ পায়। ভাইয়া একটু আরেকবার খেয়াল করব আমরা, বলা আছে যে একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ ও মালিকানা সত্ত্ব সমান। সম্পদ ও মালিকানা সত্ত্ব সমান মানে এই জায়গায় মনে করো এটা আমার সমীকরণ, এ সমান সমান, আচ্ছা আমাদের এই বোর্ডটায় লিখি, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্বের কথা বলছে না, হ্যাঁ মালিকানা সত্ত্ব কি বলছে, সম্পদ ও মালিকানা সত্ত্ব সমান। যদি 100 টাকা হয় মালিকানা সত্ত্ব 100 টাকা, সম্পদ যদি 5000 টাকা হয় মালিকানা সত্ত্ব 5000 টাকা। কিভাবে বললাম, প্রশ্নেই বলছে একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ ও মালিকানা সত্ত্ব সমান হইলে, একটি প্রতিষ্ঠানের সম্পদ ও মালিকানা সত্ত্ব দুইটা যদি সমান হয় তাইলে ঘটনাটা কি ঘটে ভাইয়া, সম্পদ আর মালিকানা সত্ত্ব দুইটা যখন সমান হয় তখন পাওনাদার বা দায়ের পরিমাণ শূন্য হয়। যখন সম্পদ ও মালিকানা সত্ত্বের পরিমাণ সমান হয় তখন আমার দায়ের পরিমাণ কি হয়, শূন্য হয়। তাহলে এখানে দায় তো লেখা নাই, এখানে পাওনাদার লেখা আছে, তো উত্তর কি হবে, 67-র উত্তর হবে হচ্ছে গ, পাওনাদারের দাবি শূন্য। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 68। কি বলা আছে,
আমাদের ওইখানে বলা আছে হচ্ছে ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হলো। ভাইয়া কি বলা আছে একটু আরেকবার দেখি আমরা। বলা আছে ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হলে, আচ্ছা 68 নম্বর প্রশ্নটা আমরা দেখব। কি বলা আছে 68 নম্বর প্রশ্নে? বলা আছে ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব খোলা হলে হিসাব সমীকরণে কোনটি প্রভাবিত করবে? ভাইয়া ব্যাংকে আমি হিসাব খুলছি কত টাকা দিয়ে? 50,000 টাকা দিয়ে। এই যে আমি যে ব্যাংকে টাকা জমা দিলাম, এর ফলে আমার ব্যাংকের টাকা বাড়লো। টাকাটা কোন জায়গা থেকে জমা দিলাম? আমার নগদ টাকা থেকে আমি জমা দিলাম। তাহলে ব্যাংকে টাকা জমা দেওয়ার জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে একবার ব্যাংক নামের সম্পত্তি বাড়ে, আরেকবার নগদ নামের সম্পত্তির পরিমাণ কমে যায়। তাহলে একবার এ বৃদ্ধি, আরেকবার এ হ্রাস। তাহলে 68-র উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নম্বর 69। বলা আছে আন্তঃফেরত 2,000 টাকা। আন্তঃফেরত মানে কি? আন্তঃফেরত মানে আমার কাছে যেটা ফেরত আসতেছে। আমার কাছে কোনটা ফেরত আসবে? যেটা আমি বিক্রয় করছিলাম। আন্তঃফেরত হইলে এই লেনদেনের দ্বারা আমার সম্পদ হ্রাস পায়, এই লেনদেনের দ্বারা আমার মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ব্যাখ্যা আগের প্রশ্নটাই খুব ভালো মতো দিয়েছিলাম আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে টাইপ 3-র লাস্ট প্রশ্ন। এই টাইপ 3-র লাস্ট প্রশ্ন, টাইপ 3-র লাস্ট প্রশ্ন, 70 নাম্বার প্রশ্ন। কি বলা আছে? বলা আছে জীবন বীমা প্রিমিয়াম প্রদানের ফলে সমীকরণে, দেখো জীবন বীমা প্রিমিয়াম প্রদান, আমরা মনে করি উত্তোলন মানে হচ্ছে মালিক যদি ব্যবসা থেকে কিছু নিয়ে যায়, যদি বলে দেয় যে মালিক ব্যবসা থেকে উত্তোলন করলো, এটা বলে দিলে মনে হয় উত্তোলন, আদারওয়াইজ ওটা মনে হয় উত্তোলন না। ব্যাপারটা এরকম না। মালিক ব্যবসায় থেকে যদি কোনো কিছু নেয়, ওইটা তো উত্তোলন হবেই। উত্তোলনের আরেকটা ডেফিনেশন আছে, উত্তোলনের আরেকটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান যদি মালিক বা মালিকের পরিবারের জন্য কোনো খরচ করে। আমি কোনো একটা ফাইন্যান্সিয়াল ইভেন্টকে, কোনো একটা ট্রানজ্যাকশনকে তখনই উত্তোলন জাতীয় লেনদেন বলবো যখন মালিক ব্যবসায় থেকে কোনো কিছু নিয়ে যাবে, অথবা ব্যবসা প্রতিষ্ঠান মালিক অথবা মালিকের পরিবারের জন্য কোনো খরচ করবে। ব্যবসা প্রতিষ্ঠানে জীবন আছে মালিকের, মালিকের জীবন বীমা ব্যবসায় থেকে দেওয়া হয়েছে, তাহলে এটা ডেফিনেটলি একটা উত্তোলন। এটা ডেফিনেটলি একটা উত্তোলন। তাহলে এটা একটা উত্তোলন। তাহলে উত্তোলন হিসাব ডেবিট। কি উত্তোলন করছে? নগদ টাকা দিছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট, তাই না? তাহলে উত্তোলনের পরিমাণ যদি বাড়ে, উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব কমে, নগদ টাকা দিলে নগদ টাকা কমে, সম্পদ কমে। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কোথায় আছে? খ নাম্বারে। তাহলে আমাদের এটার উত্তর কি? 70 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ, তাই না? তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এটা ছিল কি আমাদের টাইপ 3-র সবগুলো প্রশ্নের সমাধান। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের টাইপ 4 নিয়ে আমরা আলোচনা করব। তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।